আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি বলছেন যে মূলত স্বাধীনতার পক্ষে এবং দেশের পক্ষে অবস্থান নেওয়ার কারণে হেনস্থা করে কাবু করার চেষ্টা করা হচ্ছে তাকে, এবং তিনি বলেছেন যে বৈষম্য দূর করার কথা বলে আন্দোলনকারীরা নীতিগতভাবে যখন ৭১-এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তখনই তিনি সোচ্চার হয়ে উঠেছেন। ৫ই আগস্টের পর সেনাপ্রধান তখনকার নিষিদ্ধ থাকা জামায়াতে ইসলামী এবং মামুনুল হকদের মতো লোকদের সামনে নিয়ে আসলেন, বিএনপিকে পাশ কাটিয়ে। এসব কি এখনো দেখছি ২৪কে ৭১-এর মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এসব দেখে আমি চুপ করে থাকতে পারি না। এরই সূত্র ধরে তিনি মঞ্চ ৭১ গঠন করেছেন, যেই মঞ্চ ৭১-এর অনুষ্ঠান থেকে এতজন গ্রেফতারের ঘটনা। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের দুটো মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্নাকে নিয়োগ দিয়েছেন। জেডাই খান পান্নাকে এই নিয়োগ দেওয়া হলো এমন একটা পরিস্থিতিতে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ এই দুটো মামলায় অভিযুক্ত বিভিন্ন সামরিক কর্মকর্তাদের পলাতক হিসেবে চিহ্নিত করে। আর অন্যদিকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বরাবর বলে আসছেন যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইনি প্রক্রিয়া, বিচার প্রক্রিয়াকে অগ্রাহ্য করেন। তার কারণ তারা একে রাজনৈতিক প্রতিশোধমূলক আদালত হিসেবে দেখেন, যেটা তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা তৈরি হয়েছে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধ হিসেবে। এবং শেখ হাসিনা বলে আসছে যে এই আদালত একটা ক্যাঙ্গারু কোর্ট, সাজানো আদালত মাত্র। কাজেই এই আদালতের আইনি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কোনো আগ্রহ বা কোনো উদ্যোগ এর আগে শেখ হাসিনা বা তার সাথে অভিযুক্ত তার দলীয় নেতৃবৃন্দের তরফে দেখা যায়নি। এবং শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে তার পুত্র সজীব ওয়াজেদ জয়, এমনকি যে মামলাটায় তার মৃত্যুদণ্ড হয়ে গেছে সে মামলার ক্ষেত্রেও বলে রেখেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে স্পষ্ট ভাষায় যে তারা শুধুমাত্র তখনই আইনি প্রক্রিয়ায়, বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হওয়ার কথা ভাবছেন যখন আওয়ামী লীগের অংশগ্রহণে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেডাই খান পান্নাকে শেখ হাসিনার জন্য আইনি লড়াই চালাতে নিয়োজিত করলেন। এবং এই যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর যে প্রথা, সে কারণেই যেই মামলাটায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়ে গেল সেখানেও নিয়োগ পেয়েছিলেন শেখ হাসিনার পক্ষে আমির হোসেন নামের একজন আইনজীবী। এবং এই মৃত্যুদণ্ড হলো যে মামলায়, সেই মামলাটির রায় হওয়ার আগেই বিচারকের সঙ্গে আদালতে কক্ষেই ওই শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবীর যে হাস্যরস শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা নিয়ে, সেই রেকর্ডিং, সেই ভিডিও চারদিকে ছড়িয়ে পড়লে এই যে কতটা সাজানো একজন আইনজীবীকে শেখ হাসিনার পক্ষে লড়াইয়ের জন্য নিয়োগ করা হয়েছে। এবং এমন একটা মানে আদালতে শুধুমাত্র একটা ফর্মালিটি রক্ষায়, মানে যেহেতু আইন বলে যে সকল অভিযুক্তরই আইনজীবী পেতে হবে, সেই ফর্মালিটিটুকু রক্ষায় যে একজনকে নিয়োগ করা হয়েছে যিনি নিজেই বিশ্বাস করেন না যে তার মানে তার যে মক্কেল তার পক্ষে তার যুক্তি তুলে ধরা উচিত, একটা শক্ত অবস্থান নেওয়া উচিত, সে বিষয়ে একটা বড় ধরনের সমালোচনার সূচনা হয়। সেই সমালোচনা আরো তুঙ্গে ওঠে যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বিশেষভাবে শেখ হাসিনা যে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ পান নাই এই আদালতে, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেন। এবং এই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেন যে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীকেও যে কোনো নথিপত্র কিংবা কোনো পাল্টা সাক্ষ্য কিংবা সাক্ষী হাজির করার অনুমতি দেওয়া হয় নাই। তার ফলে যে বিচার কাজটা দুর্বল হয়ে পড়েছে এবং কোনোভাবেই একটা গ্রহণযোগ্য বিচার কাজ হিসেবে গ্রাহ্য করা যাচ্ছে না, সেই বিষয়গুলো তখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তুলে ধরে। সম্ভবত এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর এই যে একটা বিচারের নাটক সাজিয়ে শেখ হাসিনার পক্ষে একজন দুর্বল আইনজীবীকে দাঁড় করিয়ে দেওয়া, যিনি নিজেও ইসলামী ব্যাংকের আইনজীবী ছিলেন এবং তার যে রাজনৈতিক ওরিয়েন্টেশন, তার যে রাজনৈতিক পক্ষপাত, সেটা নিয়েও নানা রকম প্রশ্ন উঠেছে গত কয় মাসে। এসব কারণেই সম্ভবত এবার জেডাই খান পান্নাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়োজিত করলো শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে। কিন্তু মনে রাখবেন যে এই আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ম হচ্ছে যে রাষ্ট্র যদি পলাতক কোনো আসামির জন্য আইনজীবী নিয়োজিত করেন তাহলে সেই আইনজীবী নতুন কোনো নথিপত্র, সাক্ষ্য প্রমাণ আদালতে হাজির করতে পারেন না, তিনি কোনো সাক্ষীকে নিয়ে আসতে পারেন না, এমনকি আদালতের রায় হয়ে গেলে তিনি আপিলও করতে পারেন না। এমনকি মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরে আমরা জানলাম যে ওই মামলায় শেখ হাসিনার জন্য নিয়োজিত আমির হোসেন, সেই আমির হোসেন এমনকি নাকি রায়ের কপিও তার হাতে দেওয়া হয় নাই, কারণ তিনি তার আপিল টাপিল কিচ্ছু করতে পারবেন না। কাজে তিনি বেরিয়ে এসে বললেন যে রায়ের কপি নাকি আসামি পক্ষের আইনজীবীকে দেওয়া যাবে না, কাজেই তিনি রায়ের কপিও পান নাই।
এই পরিস্থিতিতে জেডাই খান পান্নার এই নিয়োগটির সাথে সাথে এটাও মনে করা প্রয়োজন যে এই জেডাই খান পান্না কে। জেডাই খান পান্না 2024-এর জুলাই আগস্ট থেকে নিজেকে আলোচনার কেন্দ্রে রেখেছেন বা তিনি আলোচনার কেন্দ্রে ছিলেন। 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তখন তিনি শিক্ষার্থীদের পক্ষে উচ্চ আদালতে একটা রিট করে আলোচনায় আসেন এবং তারপর 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে তিনি বারবার মুক্তিযুদ্ধের কথা, সংবিধানের কথা, এরকম নানা রকম বক্তব্য রেখে আলোচনার কেন্দ্রে আছেন। যেমন সেপ্টেম্বর মাসেই যখন ডক্টর ইউনুস ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন যে 2024-এর আগস্টের পর ছাত্র জনতা একটা রিসেট বাটনে চাপ দিয়েছে, কাজে 1971-এর ইতিহাস মুছে গেছে, নতুন ইতিহাস তৈরি হয়েছে, তখন এই জেডাই খান পান্না সংবাদ মাধ্যমের সামনে বলেন যে রিসেট বাটনে চাপ দেওয়ার প্রসঙ্গ যদি আসে তাহলে তিনিও বা তারাও রিসেট বাটনে চাপ দিতে পারেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা এত সহজ হবে না। এই জেডাই খান পান্না এরপর হত্যা মামলার আসামি হন অক্টোবর মাসে এসে 2024 সালের, এবং তখন ধারণা করা হয় যে ডক্টর ইউনুস মানে সরকার প্রধানের মন্তব্য বিষয়ে তিনি এমন কড়া মন্তব্য করবার কারণেই 2024-এ এসে তার বিরুদ্ধে, যিনি কিনা 2024-এর আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন, তার বিরুদ্ধে কিনা ঢালাও হত্যা মামলা হয়। এরপর তাকে হত্যা মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হয়, তিনি আইনি লড়াই করে নিষ্কৃতি পান, কিন্তু ক্রমাগতভাবে তিনি আলোচনায় থাকেন। কারণ 2025-এ এসে আবার তিনি একটা মঞ্চ 71 নামে একটা প্রতিষ্ঠান, একটা প্ল্যাটফর্ম গড়ে তোলেন। মনে রাখুন সেই মঞ্চ 71 থেকেই কিন্তু জেডাই খান পান্না এবং কামাল হোসেনের আয়োজনে আয়োজিত সেই অনুষ্ঠান থেকেই কিন্তু লতিফ সিদ্দিকী সহ প্রায় 17 জন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিবর্গকে গ্রেফতার করা হয়। সাবেক সচিব আবু আলম শহীদ খান, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন সহ মুক্তিযোদ্ধারা ওই জেডাই খান পান্না এবং কামাল হোসেনের আয়োজনে মঞ্চ 71-এর অনুষ্ঠান থেকে গ্রেফতার হন এবং এখনো গ্রেফতার আছেন। সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। জেডাই খান পান্না এবং কামাল হোসেনের কন্যা সারা হোসেন আইনি লড়াই চালিয়ে লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আদালত থেকে, কারাগার থেকে বের করে নিয়ে আসলেও, মানে জামিনে মুক্ত করে আনলেও অন্যদের ক্ষেত্রে এখনো তাদের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। এই জেডাই খান পান্না আগস্ট মাসে মঞ্চ 71 ঘোষণার পর 15ই আগস্টে 2025-এর 15ই আগস্টে এমন তথ্য সারা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে যে তিনি এবং ডক্টর কামাল হোসেন মিলে নাকি ধানমন্ডি 32 নম্বরে 15ই আগস্ট ফুল দিতে যাবেন। তারপর জেডাই খান পান্না আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন যে এই যে ছড়িয়ে দেওয়া হয়েছে যে তিনি আর ডক্টর কামাল হোসেন মঞ্চ 71 প্ল্যাটফর্মের মাধ্যমে 32 নম্বরে ফুল দিতে যাবেন, এই ঘটনাটি ভুল। প্রায়শই মানে 2024-এর আগস্ট থেকেই জেডাই খান পান্না ফেসবুকে ঘন ঘন স্ট্যাটাস দিচ্ছেন, প্রায়শই ফেসবুক লাইভে আসছেন, তার বিরুদ্ধে কি গুজব ছড়ানো হচ্ছে সেসব বিষয়ে কথা বলছেন এবং তিনি বলছেন যে তাকে আসলে নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি যে অশালীন ছবি প্রচার হয়ে যায়, তার ফেসবুকে তার এডিট করা অশালীন ছবি তখন আগস্ট মাসে ছড়িয়ে যাওয়ার পর জেডাই খান পান্না, তিনি 80 বছরের বেশি তার বয়স, তিনি তখন সেটারও ব্যাখ্যা নিয়ে হাজির হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন গুজব প্রচারের প্রতি ঘৃণা জানিয়ে জেডাই খান পান্না তখন বলেন, আমি জানি স্বাধীনতা বিরোধী যারা জামায়াতে ইসলামী থেকে শুরু করে তাদের বাচ্চা কাচ্চারা এসব করছে, বিগত বিএনপি আওয়ামী লীগ আমলেও এমনটা দেখিনি, এখন কোনো পোস্ট করলে সেখানে বাজে বাজে কমেন্ট করছে তারা। জেডাই খান পান্না এই যে নিজেকে নানা সময়ে যে ব্যাখ্যা করে হাজির হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সংবাদ মাধ্যমে, তখন তিনি বলছেন যে মূলত স্বাধীনতার পক্ষে এবং দেশের পক্ষে অবস্থান নেওয়ার কারণে হেনস্থা করে কাবু করার চেষ্টা করা হচ্ছে তাকে, এবং তিনি বলেছেন যে বৈষম্য দূর করার কথা বলে আন্দোলনকারীরা নীতিগতভাবে যখন 71-এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তখনই তিনি সোচ্চার হয়ে উঠেছেন। 5ই আগস্টের পর সেনাপ্রধান তখনকার নিষিদ্ধ থাকা জামায়াতে ইসলামী এবং মামুনুল হকদের মতো লোকদের সামনে নিয়ে আসলেন, বিএনপিকে পাশ কাটিয়ে। এসব কি এখনো দেখছি 24-কে 71-এর মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, এসব দেখে আমি চুপ করে থাকতে পারি না। এরই সূত্র ধরে তিনি মঞ্চ 71 গঠন করেছেন, যেই মঞ্চ 71-এর অনুষ্ঠান থেকে এতজন গ্রেফতারের ঘটনা সেটা তো মাত্র বললাম, সেই বিষয়টাও কিন্তু জেডাই খান পান্না উল্লেখ করেছেন। জেডাই খান পান্না এই আগস্ট মাসে 2025-এর আগস্ট মাসে শেখ হাসিনার যেই মামলায় মৃত্যুদণ্ড হয়ে গেল সেই মামলাটিতেও তাকে যাতে সরকার পক্ষ মানে রাষ্ট্রপক্ষ তাকে যাতে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করেন সেই আবেদনটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করেছিলেন। আগস্ট মাসে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেডাই খান পান্নার পক্ষে আবেদনটি উপস্থাপন করেছিলেন আইনজীবী নাজনীন নাহার, এবং তিনি তখন বলেছিলেন যে জেডাই খান পান্না ইতোপূর্বে সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়েছেন, কারণ এর আগে মানে এই আইন আদালতে আবেদন
আবেদন পাঠানোর আগে তিনি কিন্তু সংবাদ মাধ্যমে এসে প্রথমে ঘোষণা দেন যে সুযোগ পেলে তিনি শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে চান, এবং সেই ঘোষণাটি তিনি 2024-এর নভেম্বর মাসেই দিয়ে রেখেছিলেন। এবং তারপর 2024-এর নভেম্বরে সংবাদ মাধ্যমের সামনে এই ঘোষণা দেওয়ার পর 2025-এর আগস্টে তিনি একজন আইনজীবী পাঠিয়ে তার পক্ষে, মানে তাকে যাতে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই আবেদনটা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তখন তাকে বলেন যে এটার আর সময় নাই, কারণ তারা এরই মধ্যে ওই আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করে ফেলেছেন সেই জুন মাসে, এবং তারা বলেন যে জেদাই খান পান্না ট্রেন মিস করেছে, কাজেই ট্রেন মিস করার পর পরবর্তী মামলায় জেদাই খান পান্নাকে নিয়োজিত করা যায় কিনা তারা বিষয়টা দেখবেন। তখন জেদাই খান পান্নার পক্ষে যেই আইনজীবী আবেদন করেছিলেন সেই নাজনীন নাহার আদালতে বলেছিলেন যে যদি কোর্ট উনাকে ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন, সাবেক প্রধানমন্ত্রীর জন্য উনাকে যেন অ্যাসিস্ট করার অনুমতি দিয়ে দেওয়া হয়, সেই অনুরোধটাও ছিল, কিন্তু আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই আবেদনটাও তখন নাকচ করে দেয়। কারণ দেখুন, এই অ্যাসিস্ট করা টরার মতো আসলে সিরিয়াসলি বা গুরুতরভাবে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর কাজ করার সুযোগ আছে কিনা সেটা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করি। কারণ যেটা বলছিলাম যে আইন অনুযায়ী এই রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর পক্ষে কোনো সাক্ষী হাজির করা সম্ভব না, কোনো সাক্ষ্য প্রমাণ হাজির করা সম্ভব না। মানে রাষ্ট্রপক্ষ তাজুল ইসলামরা যে ধরনের নথিপত্রর উপরে ভিত্তি করে মামলা পরিচালনা করবেন সেই নথিপত্রের উপরেই তাকে কাজ করতে হবে। এবং জেদাই খান পান্নাকে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করবার মাধ্যমে শেখ হাসিনার বিচারের এই মামলাগুলোকে প্রশ্নমুক্ত করা যাবে কিনা সেটা দেখবার জন্য যেমন অপেক্ষা করতে হবে, তেমনি অপেক্ষা করতে হবে যে সত্যি জেদাই খান পান্না এতটা আগ্রহ প্রকাশ করে যে এই সিনিয়র লয়ার শেখ হাসিনার পক্ষে লড়তে এলেন, তিনি মনে করেন কিনা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার পক্ষে, তিনি যে মক্কেলের পক্ষে দাঁড়াতে যাচ্ছেন তার পক্ষে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ বা মানে আইনি লড়াই চালানোর যথেষ্ট সুযোগ তাকে দেওয়া হয় কিনা, সেই বিষয়ে কি মন্তব্য করেন এই সিনিয়র মানবাধিকার কর্মী এবং আইনজীবী, সেটা দেখবার জন্যও অপেক্ষা করতে হবে। অ্যাডভোকেট জেদাই খান পান্না বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। চলতি বছর আগস্ট মাসে জেদাই খান পান্নাকে আদালত বলেছিলেন ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পর আর ট্রেনে ওঠা যায় না, কিন্তু মাত্র 4 মাসের ব্যবধানে সেই একই আদালত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে জেদাই খান পান্নাকে নিয়োগ দিয়ে তার হাতে স্বর্ণালী টিকিট ধরিয়ে দিল, যাতে আগের ট্রেন মিস করেও নতুন করে তিনি যাত্রা শুরু করতে পারেন। আবার কয়েকদিন আগে একই আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আন্তর্জাতিক স্বনামধন্য মানবাধিকার সংস্থাগুলো ওই মামলার বিচারিক প্রক্রিয়া ও রায় নিয়ে কড়া সমালোচনা করেছে। এমনকি সরকার সমর্থকরাও ওই মামলায় আদালত নিযুক্ত স্টেট ডিফেন্সের কাজ ও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে কি সেই সমালোচনা থেকে বাঁচতেই জেদাই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে? আবার যে দুটি মামলায় জেদাই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে সেটিতে সাবেক ও বর্তমান মিলিয়ে 25 সেনা কর্মকর্তা অভিযুক্ত। আদালত পাড়ার অনেকে মনে এই সন্দেহ দানা বাঁধছে জেদাই খান পান্নার মতো অভিজ্ঞ আইনজীবীর এই নিয়োগ অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে কৌশলগত সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। তবে পান্নার নিয়োগের খবরে বাংলাদেশের বাঘা বাঘা মিডিয়াতে শিরোনাম হয়েছে শেখ হাসিনার আইনজীবী হলেন জেদাই খান পান্না। মিডিয়া যাকে শেখ হাসিনার আইনজীবী বলছে, আইনত তিনি কি আসলেই শেখ হাসিনার আইনজীবী? তার কি আদৌ শেখ হাসিনার আইনজীবী হওয়ার সুযোগ আছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাপিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এমন একটি বিশেষ আইন যেটি বিশ্বের ইতিহাসের অন্যতম প্রথম রাষ্ট্রীয় যুদ্ধাপরাধ সংক্রান্ত আইন। এই আইনটিতে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার ও শাস্তি প্রদানের আইনি কাঠামো দেয়া আছে। তবে 1973 সালে প্রণীত এই আইনটিকে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকাণ্ড সহ বিগত সরকারের আমলে সংঘটিত বেশ কিছু অপরাধের বিচার করছে এই আদালতে। এই আদালতে যখন একজন আসামি পলাতক থাকেন তখন তার অনুপস্থিতিতে বিচার করার বিধান রয়েছে এই আইনে। আইনটির 10 ক ধারায় ট্রাইব্যুনালকে একটি ক্ষমতা দিয়েছে, সেটি হলো যদি আসামি আত্মগোপন করেন বা তাকে বিচার কার্যের জন্য উপস্থিত করা না যায় তাহলে ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করতে পারবে। আইনি দিক থেকে এই বিধানটি কার্যকর করার প্রধান উদ্দেশ্য হলো ন্যায় বিচারের প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সঙ্গতি রেখে চালু রাখা। অনুপস্থিতিতে বিচার চালু রাখার প্রধান পূর্ব শর্তই হলো আসামির পক্ষে আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করা, যা আইনি প্রক্রিয়াকে আন্তর্জাতিকভাবে বৈধতা দেয়। দর্শক, এটি আদালতের নিরপেক্ষতা ও ফেয়ার ট্রায়াল মানদণ্ড নিশ্চিত করার একটি কৌশলগত পদক্ষেপ বলে মনে করেন আইনজীবীরা।
পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগের আইনি ভিত্তি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 12 নম্বর ধারা, যাকে বলা হয় প্রভিশন অব ডিফেন্স কাউন্সিল। এই ধারায় বলা হয়েছে, আসামি যদি আইনজীবী দ্বারা প্রতিনিধিত্ব না করেন তবে মামলাটির যে কোনো পর্যায়ে ট্রাইব্যুনাল সরকারের খরচে সেই আসামির জন্য স্টেট ডিফেন্স বা আইনজীবী নিয়োগের নির্দেশ দিতে পারেন। এই ক্ষমতাটি আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা ট্রাইব্যুনাল মে। জেরাই খান পান্নাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আদালত সেই বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করেছে, তাই আইনগত দিক থেকে এই নিয়োগটি সম্পূর্ণ বৈধ। আইনজীবী পান্না তার আবেদনে উল্লেখ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক এবং এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে শেখ হাসিনার সাথে অ্যাডভোকেট পান্নার কোনো যোগাযোগ হয়নি। তাই এই প্রশ্ন ওঠা স্বাভাবিক, মক্কেলের সাথে যোগাযোগ না করে কি কেউ তার পক্ষে লড়ার আবেদন করতে পারেন? আইনি যুক্তি হলো হ্যাঁ পারেন, বিশেষত স্টেট ডিফেন্স হিসেবে পারেন। অ্যাডভোকেট পান্না এখানে শেখ হাসিনার ব্যক্তিগত আইনজীবী নন, মানে শেখ হাসিনা তার মক্কেল নয়, বরং অ্যাডভোকেট পান্না হলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। তার দায়িত্ব শেখ হাসিনা বা আসামির ব্যক্তিগত স্বার্থ রক্ষা নয়, বরং আদালতের সামনে প্রসিকিউশনের আনা স্বাক্ষর প্রমাণকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করা। এটি মক্কেলকে ছাড়া মক্কেলের পক্ষে লড়াই করার এক আইনি বাধ্যবাধকতা। দর্শক, আইনের এই বিধান অনুযায়ী অ্যাডভোকেট জেরাই খান পান্নাকে কখনোই শেখ হাসিনার আইনজীবী বলা যাবে না। অথচ বাংলাদেশের অনেক প্রভাবশালী গণমাধ্যম অবলীলায় শিরোনাম করেছে শেখ হাসিনার আইনজীবী হলেন জেরাই খান পান্না। ডেইলি স্টার এই শিরোনামটি পড়লে আপনার মনে হতে পারে শেখ হাসিনা বা তার পক্ষ থেকে জেরাই খান পান্নাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আইনগত দিক থেকে তাকে শেখ হাসিনার আইনজীবী বলার সুযোগ নেই। তিনি স্টেট ডিফেন্স কাউন্সিল, যার খরচ দেবে সরকার। দর্শক, শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগে এর আগে বেশ কয়েক প্রস্তুত তুগলকি কাণ্ড ঘটেছিল। যে আদালত জনাব পান্নাকে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দিল, সেই আদালতই জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলার 3টি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে গত 17 নভেম্বর একটি মামলার রায় ঘোষণা করে। এতে সাবেক প্রধানমন্ত্রীকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। ওই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে প্রথমে অ্যাডভোকেট আমিনুল গনি টিটু নামের একজনকে নিয়োগ দেওয়া হয়। এরপর জানা যায় প্রায় 1 যুগ ধরে শেখ হাসিনার বিরুদ্ধে টিটু ছিল সোচ্চার অবস্থানে। 2024 সালের অগস্টে তিনি শেখ হাসিনার ফাঁসি চেয়ে ফেসবুকে পোস্ট দেন। অথচ সেই আইনজীবীকে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে লড়তে বাছাই করে রাষ্ট্র। বিষয়টি নিয়ে তখন হাস্যরস তৈরি হলে 25শে জুন তাকে সরিয়ে দেয় ট্রাইব্যুনাল। এরপর নিয়োগ পাওয়া নতুন আইনজীবী আমির হোসেনকে নিয়েও বিতর্কের শেষ নেই। এ ধরনের গুরুত্বপূর্ণ মামলা লড়ার অভিজ্ঞতা নিয়েও উঠেছে প্রশ্ন। সাংবাদিক ডেভিড বার্গম্যানও অভিযোগ করে বলেন, আমির হোসেন রাষ্ট্রপক্ষের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিবাদী পক্ষে লড়ছেন। আমির হোসেন একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আইনজীবী হওয়ায় বড় ধরনের স্বার্থের সংঘাত তৈরি করেছে বলেও দাবি করেন বার্গম্যান। সবশেষ মামলার রায় ঘোষণার পর আমির হোসেন হাসি মুখে যেভাবে প্রতিক্রিয়া দেন তা নিয়ে শুরু হয় ব্যাপক ব্যঙ্গ বিদ্রুপ। দর্শক, ওই মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে 12 আগস্ট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্না। তবে সময় পার হয়ে যাওয়ার কথা বলে সে আবেদন নাকচ করে আদালত। ট্রাইব্যুনালের বিচারক বলেন, পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র তো আইনজীবী নিয়োগ দিয়ে দিয়েছে, এখন তো আর সুযোগ নেই। ট্রেন স্টেশন ছেড়ে চলে গেলে আর কি ওঠার সুযোগ থাকে? বিচারক সে সময় বলেছিলেন জেরাই খান পান্না সিভি জমা দিতে পারেন এবং সুযোগ থাকলে পরে তা বিবেচনা করা হবে। দর্শক, ট্রাইব্যুনাল আগস্টে পান্নাকে ঢুকতে না দিয়ে নভেম্বরে তাকে স্বাগত জানালো। যদিও আইনগত দিক থেকে বিচার করলে কোন মামলায় কাকে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দিবে তার সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ার। কিন্তু আইসিটিতে যে মামলাগুলো চলছে সেগুলো অত্যন্ত সংবেদনশীল এবং এরই মধ্যে রায় হয় একটি মামলার বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক বহু মহল থেকে প্রশ্ন উঠেছে। সমালোচনাগুলো আন্তর্জাতিক মহলে আইসিটির ফ্রায়ার চাল প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। ট্রাইব্যুনাল যদিও এই সমালোচনাগুলো নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, তবে জনাব পান্নার নিয়োগ দেয়াকে এই আন্তর্জাতিক চাপ কমানো এবং দ্বৈত প্রতিনিধিত্বের সমস্যা নিরসনের একটি সরাসরি প্রতিক্রিয়া হিসেবে অনেক আইনজীবী দেখছেন। সেখানে জেরাই খান পান্নার এই নিয়োগ নিয়েও কিছু প্রশ্ন দেখা অমূলক নয়। আইনশাস্ত্রকে বলা হয় জুডিশিয়াল ফ্লিপ-ফ্লপ। আবার যেভাবে জেরাই খান পান্নাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, সেটিও পরবর্তীতে সমালোচনার জন্ম দেবে। যদিও জনাব পান্না দাবি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা পরিচালনার জন্য আরও প্রপার ডিফেন্স দরকার, কিন্তু আইসিটিতে আইনি লড়াই চালাতে শেখ হাসিনার সম্মতি আছে কি না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা সেই প্রশ্ন অ্যাডভোকেট পান্নাও এড়িয়ে গেছেন। দাবি করেছেন আইন অনুসারে পলাতক অভিযুক্তের পক্ষে আইনি লড়াই চালাতে বিবাদী সম্মতির কোনো প্রয়োজন নেই। আবার শুরু থেকে বর্তমান আইসিটির বৈধতা নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যেখানে প্রশ্ন তুলেছে সেখানে আইনি লড়াই বিশেষ কি সুবিধা দেবে। আবার সাম্প্রতিক সময়ে মঞ্চ ৭১ একটি অনুষ্ঠানকে ঘিরে অ্যাডভোকেট জেরাই খান পান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় আলোচনাটা আরো বেড়েছে। কয়েক মাস আগে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি কর্মসূচির আয়োজন করেছিল মঞ্চ ৭১ নামে একটি সংগঠন, যার আহ্বায়ক হলেন জেরাই খান পান্না। সে অনুষ্ঠানে একদল মব সন্ত্রাসী অনুষ্ঠানের অতিথিদের উপর হামলা চালিয়েছিল। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার না করে উল্টো অনুষ্ঠানের অতিথিদের মধ্য থেকে রাজনীতিবিদ, সাংবাদিক ও শিক্ষক সহ অনেককে গ্রেপ্তার করে। তখন প্রশ্ন উঠেছিল অনুষ্ঠানের ডাক দিয়ে জেরাই খান পান্না কেন সেই অনুষ্ঠানে তখন যাননি। ওই মামলায় সাংবাদিক মঞ্জুর আলম পান্না ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এর মধ্যে জামিনে মুক্তি পেলেও আরো অনেকে এখনো কারাগারে আছেন। লতিফ সিদ্দিকের পক্ষে তখন লড়েছিলেন জেরাই খান পান্না, তবে কারাগারে থাকা অন্যদের পক্ষে কোনো কথা বলতে দেখা যায়নি জনাব পান্নাকে। দর্শক, আরো একটি কারণে আদালত পাড়ায় জেরাই খান পান্নার এই নিয়োগটি নিয়ে আলোচনা হচ্ছে। যে মামলাগুলোতে অ্যাডভোকেট পান্নাকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত সংবেদনশীল। মামলাগুলো শেখ হাসিনা শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সংক্রান্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মামলায় শেখ হাসিনা সহ উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তারাও আসামি। সাবেক ও বর্তমান মিলিয়ে আছেন 25 জন। সামরিক কর্মকর্তারা জড়িত থাকায় এই মামলার সংবেদনশীলতা বহু গুণ বেড়ে যায়। প্রশ্ন উঠেছে, এই দুই মামলার স্পর্শকাতরতার মাত্রা বিবেচনা করে কি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন সুপরিচিত আইনজীবী জেরাই খান পান্না। আগের মামলার রায় নিয়ে দেশে বিদেশে নানা বিতর্ক এবং সমালোচনার প্রেক্ষাপট কি এসেছে এমন ছাড় এই ঘটনাকে সরকারের ভাবমূর্তি উন্নয়নের চেষ্টা হিসেবে দেখছেন অনেকে। আন্তর্জাতিক মহলে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া যেন একতরফা বিচার হিসেবে সমালোচনা না হয় তা নিশ্চিত করার জন্যই এই নিয়োগ। পান্নার আবেদন সেই আইনি বাধ্যবাধকতার অংশ, মক্কেলের নির্দেশের অংশ নয়। বিশেষ করে আগের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর নতুন মামলাগুলোর রায়ের বিশেষ কোনো তাৎপর্য শেখ হাসিনার ক্ষেত্রে নেই। ভারতে থাকায় তার পক্ষে 30 দিনের মধ্যে আপিল করার কোনো প্রশ্নই উঠছে না। ফলে আইসিটিতে পরবর্তী মামলাগুলো শেখ হাসিনার জন্য অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছে। এমন অবস্থায় তিনি যদি বাকি সব মামলাতে খালাসও পান তাহলেও এর কোনো আইনি গুরুত্ব নেই। তবে কেউ কেউ আইনজীবী পান্না নিয়োগের বিশেষ ধরনের তাৎপর্য দেখছেন। বিশেষ করে আগের মামলার শুনানিতে যেসব বিতর্ক উঠেছে তা এবার ততটা আনচ্যালেঞ্জ থাকার সুযোগ নেই। একই সঙ্গে ভবিষ্যতের আইনি পথরেখায় এ দুটি মামলার শুনানি যোগ করতে পারে নতুন মাত্রা। আবার সেনা কর্মকর্তারা আসামি হয় মামলা দুটির গতি প্রকৃতি নিয়ে রয়েছে নানান কৌতূহল। বর্ষিয়ান আইনজীবী জেরাই খান পান্না সাহেব হতে চেয়েছিলেন শেখ হাসিনার আইনজীবী। সেজন্য তিনি যোগাযোগ করতে চেয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে। কিন্তু শেখ হাসিনা এই অবৈধ আদালতে অবৈধ আইন দিয়ে সাজা দেওয়ার অবৈধ প্রক্রিয়ার কোনো অংশ হবেন না বলেই কাউকে আইনজীবী নিয়োগ করায় সাড়া দেননি। জেরাই খান পান্না তাই হয়ে গেলেন সরকার নিয়োজিত শেখ হাসিনার আইনজীবী। তিনিও কি এই 17ই নভেম্বরের যে সরকার নিয়োজিত আইনজীবী শেখ হাসিনাকে ফাঁসির রায় শোনানোয় খুব উল্লসিত হলেন, তার মতোই পরের মামলাতেও শেখ হাসিনা সহ বাকি আসামিদের সর্বোচ্চ শাস্তি শোনানোর পর এরকম হাসি মুখে সাংবাদিকদের মুখোমুখি হবেন? চলুন সেটাই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। দেশে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে তার একটিতে রায় ঘোষণা হয়েছে। 2 অভিযোগের, একটি যাবজ্জীবন আর একটিতে মৃত্যুদণ্ড। এই রায় প্রকাশের পরই হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বীর মুক্তিযোদ্ধা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জেরাই খান পান্না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি হঠাৎ আবার সামনে এলেন কেন? এবং আরো বড় প্রশ্ন, তাকে কেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী করা হলো শেখ হাসিনার জন্য? ঘটনার শুরুটা অন্যরকম। আগে যখন শেখ হাসিনার মামলায় পান্না সাহেব নিজে স্বপ্রণোদিত হয়ে লড়তে চাইছিলেন তখন আদালত তাকে অনুমতি দেননি। বলা হয়েছিল যে সময় নাকি পেরিয়ে গেছে, এখন তার পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই, আর প্রসিকিউশন তাকে গ্রহণ করেননি। কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র। তাকে রাষ্ট্রই নিয়োগ দিচ্ছে শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য। অর্থাৎ তিনি এখন শুধু একজন স্বেচ্ছাসেবী ডিফেন্স অ্যাডভোকেট নন, বরং স্টেট ডিফেন্স আইনজীবী। অর্থাৎ আদালত, রাষ্ট্র, সরকার সব পক্ষের কাছে তিনি এখন আস্থাভাজন ব্যক্তি।
জেরাই খান পান্নার এই নিয়োগ প্রাপ্তিকে আপনি কিভাবে দেখেন? আমি দেখি এই নিয়োগ শুধু আইনি প্রতিনিধিত্বের বদল নয়, বরং পুরো বিচার প্রক্রিয়া এবং রাজনৈতিক পর্যবেক্ষণে এক বিশাল সংকেত। কেন জানেন? প্রথমত, রাষ্ট্র কর্তৃক নিয়োগকৃত জেরাই খান পান্না তার মক্কেলের সঙ্গে দেখা করতে বা কথা বলতে পারবেন না, জানতেও পারবেন না যে তার মক্কেল কি চান কিংবা নিজেকে দোষী মনে করেন কিনা। সবচেয়ে বড় কথা হলো, মক্কেল মানে শেখ হাসিনা দৃষ্টিতে মূল ঘটনাটি কি সে বিষয়েও জানতে পারবেন না পান্না সাহেব। তিনি শুধু সরকারের আনা অভিযোগগুলোর বিরুদ্ধে তার যুক্তি তুলে ধরবেন, যা তার মক্কেলের যুক্তি নাও হতে পারে। তাহলে তো প্রশ্নটা তোলাই যায় যে কেন তাহলে পান্না সাহেব রাজি হলেন রাষ্ট্র কর্তৃক শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োজিত হতে? কারণ খুব সম্ভবত গতবারের যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যাকে নিয়োগ দেওয়ার ফলে সেই আমির হোসেন, যার আচরণ ট্রাইব্যুনালকে বিব্রত করেছে, কারণ তিনি হাসতে হাসতে বলেছেন যে রায় তো ঠিকই আছে, এবং শুধু তাই নয়, তিনি আদালতে গিয়ে বলেছেন যে আপনারা আমাকে নিয়োগ দিয়েছেন, আমি কি আর বাইরে গিয়ে বলতে পারি যে শেখ হাসিনার ফাঁসি চায় সরকার? ফাঁসি রায় ঘোষণার পর তার হাসি মুখ, হালকা চটুল মন্তব্য, ট্রাইব্যুনালের মানে হো হো করে হাসাহাসি, এসব বিচার প্রক্রিয়ার উপর তো প্রশ্ন তুলেছেও। সোশ্যাল মিডিয়ায় তার হাসিকে বিচার ব্যবস্থার অপমান হিসেবে দেখা হচ্ছে। এবার সেই বিতর্ক এড়াতে, বিচারকে নিরপেক্ষ দেখাতে, সো-কল্ড নিরপেক্ষ দেখাতে আদালত বেছে নিয়েছে এমন একজন পরিচিত আইনজীবীকে যাকে অনেকেই আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধা বলে মনে করেন। তিনি সরাসরি বলেনও তিনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। তাকে নিয়োগ করার আরেকটি কারণ হতে পারে যেন ভবিষ্যতে কেউ বলতে না পারে যে এমন শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী দেওয়া হয়নি, কিংবা দেখুন আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজনকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি শেখ হাসিনার পক্ষে যথার্থই লড়েছেন। কিন্তু মজার বিষয় হলো, এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে অনেকেই, বিশেষ করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ জেরাই খান পান্নার সঙ্গে সরকারের এক ধরনের সমঝোতা হয়েছে। মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে অন্যরা গ্রেপ্তার হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি কাছেই আদালতে বসে একটি লাইভ অনুষ্ঠান করছিলেন, তার বিরুদ্ধে মামলা পর্যন্ত দেওয়া হয়নি। এই নমনীয় আচরণটা নাকি আজকের নিয়োগেরই ইঙ্গিত। কেউ কেউ আবার বলছেন এটা রাজনৈতিক বোঝাপড়ার অংশ। রাষ্ট্র উপকৃত হলো কারণ পান্না সাহেবকে সামনে রেখে বিচার প্রক্রিয়াকে সো-কল্ড স্বচ্ছ বলে দেখানো যাবে। কিন্তু নিরপেক্ষভাবে প্রশ্ন করলে কোনো শক্ত যুক্তিতে এই সমালোচনাকে একেবারে উড়িয়ে দিতে পারবেন না আপনি। এবং শেখ হাসিনা বাকি মামলাগুলো থেকে খালাস পেলেও কি ধরুন কিছু বদলাবে? ধরুন পান্না সাহেব যদি খুব খেটে শেখ হাসিনাকে এই মামলা থেকে মানে মুক্ত করেন, ইতিমধ্যে তো তার বিরুদ্ধে মানে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়ে গেছে, বাকি মামলায় রাজনৈতিক বা অনৈতিকভাবে তার জন্য কিছু অর্জন এনে দেবে মনে করেন, আইনি বাস্তবতা তাতে বদলাবে? এই নিয়োগ কি সত্যি তাহলে বিধিবদ্ধ, স্বাধীন এবং ন্যায়সঙ্গত আইন সেবা নিশ্চিত করবে? একটু আগে যেটা বললাম যে শেখ হাসিনার সঙ্গে তিনি দেখা করতে পারবেন না, কথা বলতে পারবেন না, কিছু জানতে পারবেন না, তাহলে এটা তো এক ধরনের বাজেটেড প্যাকেজিং হয়ে গেল, তাই না? যেখানে আইনজীবীর অংশগ্রহণ আছে কিন্তু তার মক্কেলের সঙ্গে আইনগত যোগাযোগ এবং প্রতিরক্ষা মুক্ততা নেই। যদি আইন অনুসারে আসা যায় যে একজন আসামি এবং অভিযুক্তের আইনগত প্রতিনিধিত্ব মানে তিনি মক্কেলের সঙ্গে যোগাযোগ করবেন, বুদ্ধিগত পরামর্শ দেবেন, সুরক্ষা দেবেন, তাহলে দেখা যাবে না বা জানানো যাবে না এই ধরনের নিষিদ্ধতা আসলে আইনগত প্রতিরক্ষা হারের নির্দেশ হয়ে উঠতে পারে। প্রশ্ন করা যায় যে এই নিয়োগ কি বাস্তবে প্রতিরক্ষা আইনজীবীর স্বাধীনতা নিশ্চিত করছে, নাকি সরকার বা ট্রাইব্যুনাল নিয়ন্ত্রিত ফ্রেমওয়ার্কের মধ্যে একরকম নিয়ন্ত্রণ রূপে প্রয়োগ হচ্ছে? আপনাদের নিশ্চয় মনে থাকার কথা যে আওয়ামী লীগ নেতাকর্মীদের যখন আটক করে আদালতে আনা হচ্ছিল তখন তাদেরকে সরকার এবং সরকারের সঙ্গী বিএনপি জামায়াতের আইনজীবীরা নানাভাবে হেনস্থা করছিল, ডিম মারছিল, অনেকে তো মানে মারধরও করা হয়েছে। দীপুমনির কথা স্মরণ করতে পারি, যাকে একজন নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন যিনি, তাকে এভাবে হেনস্থা করা হয়েছে। এবং আমি সেটা বলতে চাই না, যাই হোক, মানে প্রথম দিকে কোনো আইনজীবী পর্যন্ত আওয়ামী লীগ নেতাদেরকে নিয়োগ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে দেওয়া হলেও আসামি পক্ষের আইনজীবীদের আদালত পক্ষে নানাভাবে হেনস্থার গল্প আমরা জানি। বিশেষ করে মানে সরকার পক্ষের আইনজীবীরা এই আসামি পক্ষের আইনজীবীদেরকে নানাভাবে হেনস্থা করেছে, বলেছে মামলার ভয় দেখিয়েছে। এখন শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে অ্যাডভোকেট পান্না সাহেব আদালতে কোনো হেনস্থার শিকার হবেন না, রাষ্ট্র কি সেই নিশ্চয়তা দিয়েছে? দেয়নি। আরো বড় কথা হলো, যেখানে ভরা আদালতে দাঁড়িয়ে আসামি জেনারেল জিয়ার আইনজীবীকে যখন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জেলের ভয় দেখান, তখন শেখ হাসিনার আইনজীবী হিসেবে পান্না সাহেবকে যে তাজুল ইসলাম আগে ভাগেই সতর্ক করে দিলেন না এই অ্যাডভোকেট নাজদিনকে জেলের ভয় দেখানোর মানে মাধ্যমে, আপনার কি সেটা মনে হয় না? আমার তো মনে হয় সেটাই করেছেন তাজুল ইসলাম, যে আগেই পান্না সাহেবকে বলে দিলেন
সাবধান হয়ে যান। আমি নাজিনকে দিয়ে বললাম যে নাজিনকে জেলে ঢোকানো হবে, আপনিও বাদ যাবেন না। আমার কিন্তু মনে হয় সেটা। চিফ প্রসিকিউটর ডিফেন্স কাউন্সিলকে সরাসরি হুমকি দিচ্ছেন। এই ধরনের ঘটনা বিচার ব্যবস্থার স্বচ্ছতা এবং প্রতিরক্ষার স্বাধীনতার ধারণাকে ধ্বংস করে দিয়েছে। এখানে জেডাই খান পান্না খুব বেশি কিছু করতে পারবেন বলে আমি মনে করি না। অন্যদিকে যদি পান্না সাহেব সত্যিকার অর্থে স্বাধীনভাবে লড়াই করার সিদ্ধান্ত নেন এবং আদৌ মক্কেলের সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম হন, তাহলে এটি হতে পারে একটি জোরালো প্রতিরক্ষা পথ। কিন্তু তাহলে তিনি কেন আগে নিজে আবেদন করেছেন, অনুমতি পাননি, এখন অকস্মাৎ সরকারের নিয়োগে এসেছেন? এই পুরনো সিদ্ধান্ত এবং নতুন নিয়োগের ব্যাকগ্রাউন্ড বিস্তর প্রশ্নের জন্ম দেয়। আসলে কেউ কেউ আরো বলছেন যে এটা রাজনৈতিক বোঝাপড়ার অংশ, রাষ্ট্র উপকৃত, কারণ পান্না সাহেবকে সামনে রেখে বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ দেখানো যাবে, যেটা আমি আগে বলেছি। তার মানে জেডাই খান পান্নার এই নিয়োগ শুধু এক আইনজীবী বদলের ঘটনাই, এর বাইরে কিছু নয়। এটা একটা বৃহত্তর রাজনৈতিক এবং বিচারিক চিত্রের অংশ, যেখানে সরকার, ট্রাইব্যুনাল, আইনজীবী সবার একটি ভূমিকা নির্ধারণ করা আছে। চাবি দিয়ে দেওয়া হবে কলের পুতুলের মতো, সবাই যে যার ভূমিকায় শুধু অভিনয় করে যাবেন আদালতে। রায় তো লেখাই আছে, বিচারকরা সেটা শুধু পাঠ করবেন, মানে শোনাবেন সবাইকে। এর আগেও যেমন বলেছিলাম যে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যে চারবার করে এই ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হয়, তখন বলেছিলাম যে শেখ হাসিনার জন্য ফাঁসির রায় লেখা আছে, বিচারকরা নির্ধারিত দিনে সেটা পড়ে শোনাবেন মাত্র। জেডাই খান পান্না নিঃসন্দেহে বাংলাদেশের এই ভয়ঙ্কর বিভাজনকালে মুক্তিযুদ্ধপন্থী একজন আইনজীবী, এবং রাষ্ট্র যদি সঠিকভাবে ফাংশন করত এবং আদালতকে যদি ইউনূস তার শোবার ঘর না বানিয়ে ফেলতেন, তাহলে পান্না সাহেব হয়তো যুক্তির তুফান ছুটিয়ে শেখ হাসিনাকে মুক্ত করতে পারতেন। কিন্তু একটু আগে যা বললাম, সবই তো এখানে সাজানো এবং সকলের জন্যই তার ভূমিকা নির্ধারিত। প্রশ্ন হলো, পান্না সাহেব কি সেই সাজানো ভূমিকায় গিয়েও সত্যিকার অর্থে মক্কেলের জন্য স্বাধীন এবং শক্তিশালী প্রতিরক্ষা গঠন করতে পারবেন বা করবেন? তিনি পারবেন এই প্রশ্নটি উচ্চারণ করতে যে এই আদালত বৈধ